হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিরান ডটার। আশা করি যে যেখান থেকে দেখছেন নিরাপদ এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকালের নাস্তা থেকে কিন্তু আজকে ভিডিওটা শুরু করেছিলাম। নিয়ম অনুযায়ী কালকে ছিল আমার ভিডিও আপলোড করার কথা, কিন্তু কালকে ভিডিও আপলোড করার আগে ভিডিওটা এডিটিং করব তার আগে এমন একটা খবর দেখলাম, যেটা দেখে আসলে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। এত খারাপ লেগেছে যে আসলে ভিডিওতে ভয়েস দেওয়া বা এডিটিং করার কোনো মন মানসিকতাই ছিল না। মানুষ মাত্রই মরণশীল, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে, কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যা সহজে মেনে নেওয়া যায় না, খুব কষ্ট দেয়। সকালের নাস্তার জন্য এখানে 2টা ডিম ভেজে নিচ্ছিলাম। 2টা ডিম একত্র করে ভেজে নিচ্ছিলাম। আসলে 2বার ভাজবো, ভাবলাম যে বড় ফ্রাই প্যান আছে যেহেতু, তো একবারেই ভেজে নেই। এটা ভেবেই কিন্তু কাঁচামরিচ পেঁয়াজটা কেটে 2টা ডিম একসাথে ফেটিয়ে কিন্তু ভেজে নিচ্ছিলাম। আর এভাবে করে অনেক দিন পরে ডিম ভাজলাম। আসলে গ্রামে কিন্তু বেশিরভাগই এরকম করে ডিম ভাজি করা হয়। আর ছোট সময় যখন এরকম করে ডিম ভাজি খেতাম তখন কিন্তু মনে হতো যে এটা খুব মজা লাগে। আসলে আমার কাছে এখনও কিন্তু এই ডিম ভাজিটাই মজা লাগে। এরকম করে পাটিসাপটা পিঠার মতো ভাজ করে এই ডিম ভাজিটা দেখতেও যেমন আমার কাছে ভালো লাগে, খেতেও কিন্তু আমার কাছে মনে হয় যে একটু বেশি মজা লাগে। আর সাইডের চুলায় কিন্তু আমি একটু খিচুড়ি গরম করে নিয়েছিলাম। তো আগের একটু খিচুড়ি ছিল ফ্রিজে, ওটাই গরম করে নিয়েছিলাম আর সাথে ডিম ভাজি করে দেবো। আর ইতিমধ্যে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমার ভিডিওটি আরও কয়েকজনের কাছে পৌঁছাতে। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর ইতিমধ্যে এই কাজগুলি যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ইতিমধ্যে যারা আমার নতুন বন্ধু হয়েছেন বা হচ্ছেন, তারা কমিউনিটি পোস্টে গিয়ে শুধু হাই হ্যালো লিখে গেলেই কিন্তু আমি বুঝতে পারবো। তো সময় সুযোগ করে সময় মেনে আমি আপনাদের চ্যানেলে চলে যাব ইনশাল্লাহ। আর এখানে কিন্তু এই যে আমি সুন্দর করে খিচুড়িটা গরম করে নিয়েছিলাম, তারপরে কিন্তু রুবামা আর ওর বাবাকে আমি নাস্তাটা দিয়ে দিব। ভিডিওর শুরুতে যে কথাটা বলতেছিলাম, কিছু কিছু মৃত্যু মেনে নেওয়া যায় না। তো কালকে এমন একটা খবর দেখেছি যা আসলে কিভাবে আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে শুরু করব, কোত্থেকে শুরু করব আমি কিছুই বুঝে উঠতে পারতেছি না। তো আগস্ট মাসের 4 তারিখে আমার গ্রামের পাশের গ্রামের এক ছেলে আন্দোলনের ডাকে টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ও যখন মির্জাপুর গড়াই পর্যন্ত আসে তখন ওখানে 3 তলা একটা ভবনের উপর থেকে গুলি করা হয়। সেই গুলিটা ওর পিঠ হয়ে পেট দিয়ে বের হয়। গুলি লাগার সাথে সাথে ওর সাথে যারা ছিল তারা সবাই ওকে স্থানীয় হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। তো হসপিটালে নিয়ে যাওয়া এখানেই কিন্তু শেষ না, ওকে কিন্তু সরাসরি ওরা হসপিটালে নিয়ে যেতে পারেনি। হসপিটালে নিয়ে যাওয়ার রাস্তায় কিন্তু ওরা বাধাগ্রস্ত হয়। তো পুলিশ ওদেরকে আটকে দেয়। যখনই শুনতে পায় এরা আন্দোলনকারী, তখন ওদেরকে গাড়ি থেকে নামিয়ে রুগীর সাথে যে ছিল তাদেরকে তো বেদম মেরেছে। সবচেয়ে বেশি কষ্ট আমাকে যেটা দিয়েছে, যে আহত এই ছেলেটি, গুলি লাগা ওই ছেলেটিকেও তারা ছাড়েনি। ওদের হাতের যে অস্ত্রটা ছিল মানে রাইফেল, সেই রাইফেলের ঘাড়া দিয়ে সেই ক্ষতস্থানে এমনভাবে বেদম পিটিয়েছে যেটা আসলে এতটা কষ্ট দিয়েছে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তারপর এক পর্যায়ে ওরা অনেক, ওর সাথে যারা ছিল অনেক আকুতি মিনতি করার পরে ওখান থেকে ছাড় পেয়ে উত্তরা একটা প্রাইভেট হসপিটালে ওকে ভর্তি করায়। সেখানে খুব সম্ভবত 1 থেকে 2 দিন ছিল। তো যেহেতু প্রাইভেট হসপিটাল, সেখানে তো বিলটা অনেক আসবে, 1 থেকে 1.5 লাখ টাকা বিল এসেছিল। তো ছেলেটার পরিবার এতই দরিদ্র যে আসলে প্রাইভেট হসপিটালের বিল পরিশোধ করার মতো ক্ষমতা ওর মার নেই, ছেলেটার বাবা নেই। তো ওখান থেকে হসপিটাল থেকে ওদেরকে নামিয়ে দেয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি থাকে। ওই ছেলেটা কালকে মারা গিয়েছে। ছেলেটার নাম হচ্ছে ইমন। ইতিমধ্যে হয়তো অনেকেই এই খবরটা দেখেছেন যে টাঙ্গাইলের ইমন মারা গেছে। ইমনের বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি গ্রাম। তো এর আগে 2 দিন আগে আমি খবরটা পড়েছিলাম, ও যখন হসপিটালের বেডে ছিল। তো তখন আমি রুবামার বাবাকে দেখাচ্ছিলাম যে দেখো, এই যে আমাদের পাশের গ্রামে তো এরকম হয়েছে। তো তারপরের দিনই কিন্তু আমি এই মৃত্যুর সংবাদটা পাই বা দেখতে পাই ফেসবুকে। আসলে ওর ফ্যামিলিতে ওই ছিল একমাত্র ভরসার জায়গা।
যেহেতু ছেলেটার বাবা মারা গেছে, ইমনের বাবা মারা গেছে, ইমনের যখন 10 বছর বয়স তখন ওর বাবা পৃথিবীতে ছেড়ে চলে গেছে। তো ওর মা অন্যের বাড়ি কাজ করে ওদের ইমন ছাড়া ওর আরও 3টা ভাই বোন আছে, ওদেরকে অনেক কষ্ট করে লেখাপড়া করাচ্ছে। ইমন ডিগ্রিতে পড়ে। তো ও এসএসসি পাস করার পর থেকে টিউশনি করে নিজের খরচ চালায়, প্লাস সংসারের টুকিটাকি খরচ দেয়। আসলে ও ছিল ওর মায়ের একটা ভরসার জায়গা, আশার জায়গা, যেটাই বলেন। তো মায়ের অনেক আশা ছিল ছেলে একদিন লেখাপড়া শেষ করে একটা কিছু করবে, সংসারের হাল ধরবে। তো সেই আশা আর পূর্ণ হলো না। আশাই রয়ে গেল, মায়ের বুক মাঝখান থেকে খালি হয়ে গেল। মা বাবার সামনে সন্তানের লাশ, এর চেয়ে কষ্টের মনে হয় পৃথিবীতে আর অন্য কোনো কিছুতে নেই। আজ হয়তো অনেক খারাপ লাগছে, কাল একটু খারাপ লাগে, তারপরের দিন একটু খারাপ লাগবে, তারপরের দিন হয়তো ভুলে যাব। কিন্তু ইমনের মা কিন্তু ইমনকে কোনো দিন ভুলতে পারবে না। তাকে কেউ ভোলাতে পারবে না। তার এই ছেলে হারার বেদনা সে কোনোদিনও ভুলতে পারবে না। ইমনের মায়ের মতো আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। আন্দোলনের সময় যে খবরগুলো দেখতাম তার চেয়েও মনে হয় এখনকার যে খবরগুলো দেখছি আরও বেশি ভয়াবহ, আরও বেশি মর্মান্তিক। তো এখনও কিন্তু হসপিটালের বেডে এরকম অনেক ছাত্র আছে, সাধারণ পাবলিক আছে, যারা অনেকে আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তো জানি না আল্লাহ পাক তাদের ভাগ্যে কী রেখেছে। আল্লাহর কাছে আমরা সবাই একটি দোয়াই করি, সবাইকে যেন আল্লাহ সুস্থতা দান করে, তার নিজ নিজ পরিবারে ফিরে আসার তৌফিক দান করে, আমিন। ইমনের কথা বলতে গিয়ে কিন্তু আমি ভিডিওতে কি করছি কি দেখাচ্ছি সেটা বলতেই কিন্তু আমি ভুলে গিয়েছি। আমি কিন্তু ফ্রিজ পরিষ্কার করে ফ্রিজের সব জিনিস উঠিয়ে নিয়েছি। তারপরে কিন্তু দুপুরে রান্নাটা করতে চলে এসেছিলাম, মাছ ভাজি আর পটল ভাজি করে নিচ্ছিলাম। তো তারপরে যে ছোট মাছের জন্য সবজি কেটে নিয়েছিলাম, প্রথমে সবজিটা কষিয়ে নিয়েছিলাম, তারপরে ছোট মাছটা দিয়ে হালকা করে আলতো হাতে নেড়ে নিচ্ছিলাম। আর এভাবে যখনই আমি ছোট মাছটা রান্না করি তখনই কিন্তু আমার নানি শাশুড়ির কথা মনে পড়ে যায়। তো আমার বিয়ের পরে আমার নানি শাশুড়ি আমাদের বাড়িতে বলতে আমার শ্বশুর বাড়িতে এসেছিল, তখন আমি রান্না করতেছিলাম। তো আমার নানি শাশুড়ি আমার পাশে বসেছিল। আমি সবজিটা আগে কষিয়ে তারপরে কিন্তু ওই যে মাছটা দিয়ে যখন এভাবে নাড়া দিচ্ছিলাম তখন আমার শাশুড়িকে আমার নানি শাশুড়ি ডেকে বলছিল যে, দেখে যাও তোমার ছেলের বউ কী করতেছে, সব মাছগুলোতে ভেঙে ফেলবে। তো এখনও যখন এই রান্নাটা এভাবে করি তখন কিন্তু আমার নানি শাশুড়ির কথা আমার এখনও মনে পড়ে। আমার নানি শাশুড়ি কিন্তু জীবিত নেই, উনি না ফেরার দেশে চলে গিয়েছেন। তো সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। তো তারপরে দুপুরে যখন আমার নানি শাশুড়ি খেতে বসেছিল, তো তরকারিটা দেওয়ার পরে আমার শাশুড়ি আমার নানি শাশুড়িকে জিজ্ঞেস করতেছিল, মাছ পেয়েছেন, মাছ কি ভেঙেছে? তো তখন আমার নানি শাশুড়ি হাসতেছিল আর বলতেছিল যে, না না, মাছ তো ভাঙেনি, তরকারিটা অনেক মজা হয়েছে। তো তোমার ছেলের বউর অনেক ক্ষেম আছে। আর তখন বলতেছিল, আমি যখন ওকে বলতেছিলাম মাছগুলো ভেঙে যাবে, ও তখন কিন্তু খুব হাসতেছিল। ওকে বকলেও ও মনে হয় সবসময় হাসে। তো তখন আমি এত হেসেছিলাম। তো তখন আবারও বলতেছিল যে, দেখো সবসময় শুধু হাসে, সবসময় হাসে। আর আমি যখন আমার নানি শাশুড়ির বাড়িতে ১ম যাই, তখন আমার নানি শাশুড়ি সবাইকে ডেকে আমাকে দেখাতো আর বলতো যে, এটা আমার নাতি বউ কেমন হয়েছে? দেখতে অনেক সুন্দর না? আর ওর সাথে কথা বলতে তখন বলতো কি, ওকে কোনো কিছু বললে ও এত হাসে, সবসময় শুধু হাসি মুখেই থাকে, ওর কখনো রাগ মুখ হয় না। তো আসলে কিছু স্মৃতি এমন যেটা সারা জীবন মনে থাকবে। তো আমার নানি শাশুড়ির এই কথা, আদর আমার সবসময়ই মনে থাকবে। যদিও বা আমি বিয়ের পর খুব একটা দিন আমার নানি শাশুড়িকে যে আদর পাওয়া সেটা পাইনি। তো আমার ভাগ্যে যতদিন ছিল ততদিনই পেয়েছি। এটাতেই আলহামদুলিল্লাহ। আর এখানে কিন্তু এই যে আমি মিষ্টি কুমড়া দিয়ে ডিম দিয়ে ভেঙে রান্না করে নিচ্ছিলাম। তো প্রথমে তেলে পেঁয়াজ, গরম মশলা দিয়ে একটু লাল করে ভেজে নেওয়ার পরে পানি দিয়ে মশলা, মরিচ, হলুদ, জিরা, আদা দিয়ে কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তারপরে মশলাটা কষানোর পরে কিন্তু আমি ডিম ভেঙে দিয়েছিলাম। আসলে আমি কিন্তু ডিমে রসুন খাই না, এর আগের ভিডিওতেও বলেছি। আমি কিন্তু ডিমে রসুন খাই না, শুধু আমি না, তো আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি বলেন, আমার বাবার বাড়ির ফ্যামিলি বলেন, তো আমরা কিন্তু ডিমে রসুন খাই না, আদাটাই খাই। তো ডিমটা দেওয়ার পরে কিন্তু ডিমটা ভেঙে ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দেবো। তো মিষ্টি কুমড়াটা দিয়েও কিন্তু মিষ্টি কুমড়াটা ভালোভাবে কষিয়ে নিব। তো এই মিষ্টি কুমড়ার তরকারিটা যখন রান্না করতেছিলাম তখন কিন্তু 2:30টা বেজে গেছে। তো রুবা আমার বাবাকে বললাম, তোমাকে খেতে দেই, অন্যান্য তরকারি তো হয়ে গেছে। তো রুবা আমার বাবা বলতেছিল, না তুমি গোসল করে আসো, তারপরে একসাথে খাই। তো আমি বললাম যে, এই তরকারিটা হওয়ার পরে গোসল করতে তো অনেকটা লেট হয়ে যাবে। তো খেতে তো 3টারও বেশি বেজে যাবে।
তো বললো যে তুমি তরকারিটা উঠিয়ে গোসলে চলে যাও, আমি এটা দেখে নামাবো, নাড়াচাড়া দিব। আর এই পাশে কিন্তু আমি রুবামাকে খেতে দিয়ে যে মিষ্টি কুমড়াটা কষিয়ে ঝোল দিয়ে তারপরে কিন্তু গোসলে চলে গিয়েছিলাম। আর রুবামার বাবা কিন্তু মাঝে মাঝে এসে নেড়ে দিয়েছে আর দেখেছে যখন একদম ঝোলটা আসলে শুকিয়ে শুকিয়ে যাবে বলে গিয়েছিলাম, ওরকম অবস্থায় যেন চালটা অফ করে দেয়। তো সে কথা মতোই কিন্তু কাজটা করেছে। আর এদিক দিয়ে আমার গোসলটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল। আসলে শুক্রবারে দুপুরে বেশিরভাগ সময় দেখা যায় যে কাজের একটু চাপটা বেশি থাকে। তো রুবামার বাবাকে যদি আমি বলি যে তোমাকে খাবারটা আগে দিয়ে দেই, আমি পরে খাই, তো রুবামার বাবা কিন্তু সেটাতে কখনোই রাজি হয় না, বলে যে তুমি কাজটা শেষ করো, আমি পরেই খাবো। তো তারপরে কিন্তু এই যে গোসল শেষ করে আমি এসে দেখি যে তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো রুবামার বাবা কিন্তু চুলাটা অফ করে রেখেছিল। তারপরে আমি আবার একটু ভাবলাম যে নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে নেই। তো এভাবে করে মিষ্টি কুমড়া ডিম ভেঙে দিয়ে রান্না করলে কিন্তু বা সাদা ভাতের সাথে খেতে খুবই মজা লাগে, রুটি পরোটার সাথে খেতেও কিন্তু খুব মজা লাগে। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখবো। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।